হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি বাড়িতে নেই, আমি আছি অনু আর সায়নদের বাড়ি। ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটা কথা বলে নিই, আমি জানি না এই ভিডিওটা কে কীভাবে নেবে। অ্যাকচুয়ালি দুটো কথা বলে নিই আমি। প্রথমে যে নামে সবাই জানে আইবুড়ো ভাত, বিয়ের আগে যেটাকে খাওয়ানো বলে, তো ওইটা ডলদের বাড়িতে যখন আমি প্রথম খেতে যাই ওইটা নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট করেছো। এবার সত্যি কথা বলতে গেলে সে আমাকে ভালোবেসে খেতে ডেকেছে, এবার সেটার তো একটা কিছু নাম দিতে হবে। মানে আমার বিয়ে উপলক্ষে সে আমাকে ভালোবেসে খেতে ডেকেছে, তো এগুলো যারা করে তাদেরকে সে মানে ওই আইবুড়ো ভাত খাওয়াই বলে। তাছাড়া তো আমার জানা নেই সেটাকে কি বলে। তো ওই ব্যাপারটা নিয়ে অনেকেই তোমরা নেগেটিভ কমেন্ট করেছো, বাট আমি একদমই গায়ে মাখিনি, কারণ ওটা আমার কি বলবো, আমার ভালোবাসার মানুষটা আমাকে ভালোবেসে খেতে ডেকেছে। তো সেইখানে এইরকম কমেন্টগুলো তোমরা না করলেও পারতে। হ্যাঁ, আইবুড়ো ভাতটা নামটা দেওয়া উচিত হয়নি, মানে তোমাদের কথা অনুযায়ী, কিন্তু সেটাকে আর কি নাম দেওয়া যায় বা কি নাম দেওয়া উচিত ছিল আমার জানা ছিল না, সে কারণে ওটা দিয়েছি। তো ওই সব কমেন্টগুলো উপেক্ষা করে আজকে আবারও সেম ভিডিও বানাতে চলেছি, জানি না কে কি কমেন্ট করবে। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত খাওয়া, সেটা হচ্ছে অনুমার সায়ন খাওয়াচ্ছে, তো ওর জন্য ওদের বাড়িতে আসা। তো এখন বাজে 2:54, মোটামুটি 3টে বেজে গেছে। অনু সকাল থেকে নিজে হাতে সব কিছু করছে, আর তার সাথে আমি এসে দু একটা জিনিস দেখলাম, সেটা দেখে আমি আরও সারপ্রাইজ হয়ে গেছি। মানে আমার জন্য স্পেশালি এইগুলো করা হচ্ছে, স্পেশালি আমার জন্য এই সবগুলো করা হচ্ছে, তো সেটার জন্য আমি ভীষণ মানে কি বলবো এক্সাইটেড তো বটেই, মন থেকে ভীষণ ভালো লাগছে। এখানে অনু রান্না করছে আর এদিকে সিরিয়াল চলছে। ও তো এখন তাও সিরিয়াল দেখছে, ও খেতে বসার সময় রান্না করার সময় আগে যেটা দেখতাম কার্টুন দেখতো, বাচ্চাদের মতো কার্টুন দেখতে দেখতে খাওয়া, কার্টুন দেখতে দেখতে রান্না করা। সত্যি কথা বলতে যখন কোনো মানুষ ভালোবেসে যখন এইগুলো করে না, তোমার আনন্দের শেষ থাকে না, আনন্দের কোনো সীমা থাকে না, মানে একটা সীমাহীন আনন্দে তুমি তখন উচ্ছ্বাসিত হও, এরকম একটা ব্যাপার। আমি এমন একজন ফটোগ্রাফারকে পেয়েছি ভিডিও করার জন্য, এতক্ষণ আমি লাফিয়ে লাফিয়ে সবকিছু দেখালাম, সবকিছু বললাম, লাস্টে গিয়ে বলে যে প্রিয়াঙ্কা তুমি ভিডিও অন করতে ভুলে গেছি। রাগ হয় না হয় না তোমরা বলো। ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুণ সুন্দর করে সাজিয়েছে, দুপুরে দেখে মনে হচ্ছে যে আগুন জ্বলছে, বেশ ভালো লাগছে না। তো এইদিকে ব্যাকগ্রাউন্ড সায়ন আর গোবিন্দ মিলে কমপ্লিট করেছে, আর ওইদিকে অন্য ওর জন্য বলতে পারে দিয়েছে। তোমরা দেখাই। তো এদিকে অনু খাবার চলছে, দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে। কেউ খায়নি সকাল থেকে জানো, অনু তো না খেয়ে বসে আছে। অনু ওইদিকে সব রান্নাবান্না কমপ্লিট করে ও থালায় সাজিয়ে দিয়েছে। এবার আমি এদিকে অনুর শাড়ি আর ব্লাউজের কালেকশন নিয়ে বসে গেছি। অনু বললো যে প্রিয়াঙ্কা দি একটা শাড়ি পরো, দেখতে বেশ সুন্দর লাগবে। আমিও ভেবেছিলাম অনুদের বাড়িতে গিয়ে একটা শাড়ি পরবো, তো ও আমার জন্য এই সুন্দর শাড়িটা কিনেছে। এবার এই সুন্দর শাড়িটার সাথে পরার জন্য আমি সেরকম ব্লাউজকে বললাম যে তোমার একটা শাড়ি আর ব্লাউজ দাও, আমি সেটাই পরে নিচ্ছি, এটা আমি না হয় পরেই পরবো। সব হয়ে গেছে, থালাটা শুধু ডেকোরেশন চলছে। এই যে কি সুন্দর লাগছে রে ফোনে দেখতে। তো ফাইনালি বসে গেছি, অনুর সারাদিনের খাটাখাটনির ফল এখন আমি ভোগ করবো আর কি। তো ব্যাকগ্রাউন্ডে প্রথমে দেখালাম, দেখে নিয়েছো খুব সুন্দর করে সাজিয়েছে। দাঁড়া ওয়েট কর, আগে আমি তারপর তুই, আগে আমার জন্য রান্না হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের, কত রকমের পদ আগে আমি তোমাদের দেখাই, আগে গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 রকমের আইটেম, বুঝতে পারছো, একা হাতে করেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই 17 রকমের আইটেমের মধ্যে কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা গোটা গোটা করে, এখানে স্যালাড, এটা হচ্ছে বাসমতি চালের ভাত, তাই না, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস। এদিক থেকে শুরু করি, এখানে হচ্ছে ভেজ ডাল, এঁচোড়ের তরকারি, পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, এখানে হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে টমেটো চাটনি। বা টমেটো চাটনি যখন আমি প্রথম দেখি না, বিয়ে বাড়িতে যেরকম টমেটো চাটনি দেয় এক্স্যাক্টলি সেরকম হয়েছে দেখতে। এই রেসিপিটা অনুর কাছ থেকে আমার শিখতে হবে। ও আচ্ছা, অনু শিখেছে অনু জায়বুর কাছ থেকে, ওর কাছ থেকে আমি শিখবো। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এখানে হচ্ছে আমার জন্য স্পেশাল ক্ষীর, নর্মালি সবাই পায়েস দেয়, বাট এটা ক্ষীর রান্না করেছে অনু। এখানে আছে মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি,
আর শেষে মিষ্টি দই। এত কিছু আইটেম, বাট আমি এত কিছু খেতে পারবো না, চেষ্টা করবো সবগুলো একটু একটু করে খাওয়া। তো চলো, এমনিতে অনেক লেট হয়ে গেছে, এখন কুছাতে বেঁধে দিব, না খেতে পারলে বাড়ি নিয়ে চলে যাবো। এখন বাজে কটা? 4টে না? হ্যাঁ, আরেকটা কথা বলি, দেখো 4টে বাজে, এত কিছুর পর অনুর আবার মেকআপের কাজ আছে, কিছুক্ষণ পর বাড়িতে ক্লায়েন্ট আসবে, অবশ্যই এটা চাপ নেই যে অন্য কোথাও গিয়ে করতে হবে। তারপরে আজকে আমার মেহেন্দি পরবো, হাতে পায়ে সব জায়গায়, তো খুব চাপের মধ্যে। কপালে মুখে লাগাবো, মুখে খেতে পারতাম। চলো আগে ঝটপট খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ডেকোরেশন গুলো দেখেছো, পুরো ফুল দিয়ে সাজিয়েছে, তারপরে আবার গোলাপের পাপড়ি। তো তোমাদেরকে আমি আবারও আর একটা কথা বলছি, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, যে এই সব ব্যাপারগুলো মানে আজকে আইবুড়ো ভাত খাওয়ার ব্যাপার নিয়ে কেউ না খারাপ কমেন্ট করো না। দেখো, যদি ভালো কমেন্ট না করতে পারো, খারাপ কমেন্টও করো না। এবার এটা শোনার পর অনেকেই বলবে যে আমি বলতেই পারি, আমার ওপিনিয়ন দিতেই পারি, তুমি পাবলিক প্ল্যাটফর্মে কেন শেয়ার করছো। দেখো, সব বিষয়টা কিন্তু এটা নয়। তুমি একটা মানুষকে খারাপ কথা বলছো, সেই কথাটা তার কতটা খারাপ লাগতে পারে না পারে সেটাও মানে ভেবে বলা উচিত অপর মানুষকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম, তার মধ্যেই আমার মেকআপ আর্টিস্ট না, সরি, আমার মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে। আর এদিকে অনু মেকআপ আর্টিস্ট তার কাজ শুরু করে দিয়েছে। ওর ঘর যেহেতু অনেকটাই ছোট, ও এই ঘরে কাজ করুক, যতক্ষণ ওর কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমি পাশের ঘরে গিয়ে আমার মেহেন্দির কাজটা শুরু করি। বাট এই ঘরে প্রবলেম, লাইটটা অনেকটাই কম। একটু মুখে করে নাও। দুই পা আমার লেগে গেছে, মানে হাতের যদি প্রথমে এখান থেকে শুরু করে যখন স্টার্ট করেছি তখনই আমাকে বললো যে একটু ফাটা। হ্যাঁ, ওকে আমি আজকে একটু জ্বালাবো বলেই দিয়েছি, কারণ আমি এক জায়গায় একভাবে শুতে বা বসতে কোনোটাই পারি না। আচ্ছা, বসো। দু তিনবার আমার নড়া হয়ে গেছে। শেষ পর্যন্ত বিছানায় বসতে না পেরে মানে বারবার এদিক ওদিক করছে, আমারই অস্বস্তি লাগছে। আমি ওকে কতবার বলবো, সেই কারণে বললাম আমাকে চেয়ার দাও। চেয়ারে আমাকে ঘন্টা দুয়েক বসিয়ে রাখো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কমফোর্টেবলি বসে থাকতে পারবো। আমার বাবা চলে এসেছে, দেখবো এই ঘরে দেরি হচ্ছে দেখে চলে এসেছে। ভাই চিনতে পারছো না? বাড়ি চিনতে পারছে না? না না, গলি ওই যে গলি না, বলছে আমাদের গলি নাকি, আমাদের একটাই রাস্তা। এসো এসো এসো, চেয়ারটা এনে দে। এখনো সময় লাগবে। হ্যান্ডিক্যাপ তাই না? দুই হাত উপরে তুলে দিয়েছি। নালে ওই ওখানে বসো। এখানে বসো, বসো বসো। না না, ভিতরে বসো। একটা হলো, আরেকটা হয়েছে, এবার একটু পায়ে হবে দিয়ে বাড়ি। পায়েও করবে। সেই সকালে এসছো তুমি? সকালে আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি 5টার সময়, এই মানে এখানে এসেছি 2টার সময়, মেহেন্দি পড়তে বসছি 5টায়। এই 5টা থেকে এতক্ষণ লেগে গেছে? কি বলে গো, এতটা কাজ করলো। কতটা দেখো দেখি, সূক্ষ্ম বসো ওখানে। বসো বসো। তোমার কাজ কমপ্লিট? হ্যাঁ, বন্ধ করে আসলাম। তাহলে এখানে বসো। এতক্ষণ পর্যন্ত যে ভিডিও ক্লিপগুলো দেখছিলে একদম সব ঠিক ছিল, সকাল থেকে সব পারফেক্ট ছিল, কোনো কিছু এদিক ওদিক হয়নি। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মানে আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার সাথে এরকমটা কখনো হবে। এই এত সব কিছুর মাঝখানে না আমার মনে হচ্ছে এখন, বাবা এর আগেও মনে হয়েছে আমার, যে সত্যি ভগবান হয়তো সুখটা আমার জন্য লেখেনি। কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। মানে আমার মুখে যে হাসিটা দেখছো, সেই হাসিটা আমার আর শেষ মানে বাড়ি যাওয়া পর্যন্ত সেটা আর ছিল না। যদি জলে আমি তাহলে দেবো না, না জ্বললে আমি দেবো না। চলবে না, একটু জ্বলছে, দেয়া পারবি, ঠিক আছে জ্বলবে, ঢেলে দিয়ে ফুদি দিব। চলবে না, জ্বলবে না, একটু জ্বলছে, দেয়া আবার ঠিক আছে, উপর জ্বলছে একটু, এটা জ্বলছে কিটকিট করছে, আবার ঠিক আছে, আবার ঠিক আছে। আমি তো এটাই বলছি যে কি অবস্থা হতো আজকে, আমি তো জানতে পারতাম না কিছু। কাটা জায়গা মাছ তো চলবে বাবা। তাহলে পিঠে দিও না, পিঠা তো কামাইনি, পিঠে ঠিক হয়ে যাবে, মেলা জ্বলছে, দেবো না। ওষুধ তো একটু তো চলবে, ব্যথাটা কমে যাবে। যে এটা ঘুরো, দেখা যাচ্ছে না কিছু। ওরে ভগবান, কম নাকি, গোটা পিঠটা একদম হয়ে গেছে গো ছেলে আমার। ভগবান,
রে মুছে আসো, মুছো মুছো ফুদি দি ফুদি দি ফুদি দি ফুদি দি ও জল যে পুধাও বাবা দাও তোমার দিদি দাও আমার থেকে বেশি মাম্পির পিঠটাই ওরে স্পিডটা অনেকটা আছে হ্যাঁ তুমি কি ইচ্ছা করে করেছো? হ্যাঁ তাহলে যে হয়ে গেছে আর কি করা যাবে, বলে আর কি করা যাবে। ভালো যে ক্লিপটা মাথায় মাথা খুলে খুলে পড়ছে, ক্লিপটা ভালো যে ভাঙা ঢুকে না মাথায়। আরে সর্বনাশ, কেঁদো না, কিছু হয়নি তো, হলে তো হয় কাঁদলা, ঠিক আছে। সকালবেলা ভোরবেলা উঠবো, উঠে ঘর মার মুছে টুছে যেতে হবে না, চশমাটা করতে দিতে হবে। হ্যাঁ চশমাটা তো করতে দিতে হবে, যাবো না বললে হবে, চশমাটা ভেঙে গেছে। হ্যাঁ করতে দিতে হবে, চশমাটা করতে দিতে হবে। চলো খেয়ে চলো খেয়ে নি, খেয়ে নিয়ে খেয়ে ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে, চলো। চুপ করো চুপ করো চুপ করো কাঁদছো কেন? চুপ করো। চুপ করো। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো কি হয়েছিল। হ্যাঁ, কালকে আমার আর বাবার বীভৎস রকম খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আমি যেভাবে পড়েছি আমি কল্পনাও করতে পারিনি যে আমি সেভাবে পড়তে পারি। আমার ভাগ্য কালকে সত্যিই অনেক ভালো ছিল, মানে কালকে একটা অনেক বড় ফাড়ার হাত থেকে আমি বেঁচে গেছি। হয়েছে বাট অল্পের ওপর দিয়ে হয়েছে, কিন্তু যেভাবে পড়েছি আরও বেশি ক্ষতি হতে পারতো। তো সকালবেলায় বৌদি আবার হাতে পিঠে সব মলম লাগিয়ে দিচ্ছিল দেখার পর। এবার তোমাদের বলি যে কালকে এক্স্যাক্টলি কী হয়েছিল। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ডোমকল যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে, কবরস্থান পার করে যেতে হয়। কবরস্থানে ঢোকার একটু আগে মানে ওইখানে কবরস্থানের পাশাপাশি একটা কাঠের কারখানা আছে। ওই কাঠের কারখানার ওখানে কিছুক্ষণ আগে মা ফোন করেছে। বাবা বাইক চালাচ্ছিল, বাবার বাইকে। হ্যাঁ কালকে আমি বাবার বাইকে এসেছি, আমার স্কুটিটা আমি সায়নদের বাড়ি রেখে এসেছি, যেহেতু 2 হাতে মেহেন্দি ছিল আমি স্কুটি চালাতে পারবো না। তো বাবাকে আমি ডেকেছিলাম, বললাম আমাকে রাত্রে নিয়ে যেও। তো আস্তে আস্তে ওই কবরস্থানের কিছুক্ষণ আগে মা ফোন করলো। মায়ের সাথে বাবা কথা বলে ফোনটা, এক হাতে হ্যান্ডেল আছে বাইকের আর এক হাতে ফোনটা পকেটে ঢোকাচ্ছে। ফোনটা পকেটে ঢোকাতে না পেরে পাশে একটা ক্যারি ছিল, ওটার মধ্যে ঢোকানো যাচ্ছিল। এবার ওটার মধ্যে ঢোকাতে গিয়ে বেকায়দাভাবে কী করে যে পড়ে গেলাম কিচ্ছু বুঝতে পারলাম না। এবার যেই রকমভাবে পড়ার কথা, বাবার বাইকের স্পিড একদম স্লো ছিল, খুব একদমই জোরে ছিল না। তো পড়লে আমি কাত হয়ে পড়বো, তো একদমই না। বাবা পড়েছে, তারপর আমি ডিগবাজি খেয়ে ওপর দিক দিয়ে এমনভাবে পড়েছি, মানে কি করে পড়লাম আমি বুঝতেই পারলাম না। যদি পড়ি মানে যেইভাবে গাড়ি স্পিডে যাচ্ছিল, যেভাবে পড়ার কথা সেভাবে না পড়ে পুরো ডিগবাজি খেয়ে পড়েছে, সেই কারণে পিঠটা অনেকটা আঁচড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তারপর তো বাড়িতে এসে দেখলেই কান্নাকাটি, এই সেই সকালবেলাতেও বাবা কাঁদছিল। অ্যাকচুয়ালি বাবা খুব নার্ভাস হয়ে গেছিলো, সাথে আমি ছিলাম সেই কারণে আরও, কারণ বাবা এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে। ওই রকম বাবাকে আমি কাঁদতে দেখিনি, কিন্তু কালকে আমাকে নিয়ে পড়ে যাওয়ার কারণে বাবা ওখানে হাত পা কাঁপছিল। বাবার কাল বাদ পরশু বিয়ে, আর আজকে ওর সাথে কী হয়ে গেল এরকম একটা হয়তো মাথার মধ্যে কিছু ঘুরছিল। বাবা খুব ওখানে নার্ভাস হয়ে গেছিলো। বাড়িতে এসে কান্নাকাটি, কিছু বলার নেই। যে জায়গায় আঁচড়ে গেছে, বাট 2-3 জায়গায় এমনভাবে লেগেছে ফুলে গেছে। বাবারও হাত একটা তুলতে পারছে না, বাবারও অনেকটা আঁচড় লেগে গেছে। এবার বাবার ডান হাতটা বাবা বলছে শার্ট করতে পারছে না, ডাক্তারের কাছে যেতে হবে। তার আগে আজকে আরও অনেক কাজ আছে, তো সেইগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি। আর জানি না এই ভিডিওগুলো আমি কবে আপলোড করব। তো চলো টাটা।